আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের পদার্থবিজ্ঞানের অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই অধ্যায়ের প্রথমে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে গিয়ে চাপ। এই চাপটা কি? চাপকে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়। চাপ হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়। পি অর্থাৎ প্রেশার। তো চাপের একটা সূত্র আছে, আমরা আগে সূত্রটা দেখি। চাপের সূত্রটা হচ্ছে পি ইকুয়াল এফ বাই এ। এখানে এফটা হচ্ছে আমরা জানি বল, এ হচ্ছে ক্ষেত্রফল। সূত্রটা লিখে নেবেন আপনারা। তো এই চাপের সংজ্ঞাটা এবার আমাদের জানতে হবে। চাপের সংজ্ঞাটা কি? দেখো, এই যে নিচে ক্ষেত্রফল, তো নিচে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল ইকুয়াল চাপ। এটা হচ্ছে চাপের সংজ্ঞা। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তো চাপের এককটা এবার জানতে হবে। চাপের এককটা কি? চাপের একক হচ্ছে প্যাসকেল। আবার এটাকে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন হচ্ছে এই যে বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে স্কয়ার, মিটার স্কয়ার। তো এখানে নিউটন পার মিটার স্কয়ার, এই দুইটা হচ্ছে চাপের একক। এটাও খাতার মধ্যে নোট করে ফেলবেন। আর আমাদের চাপ নিয়ে আর কিছু জানতে হবে না। এটাই হলো চাপের কাহিনী। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা একটা প্রবলেম সলভ করব। তো প্রশ্নটা হচ্ছে, জুতা পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মহিলা জুতা পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ওজন 50 কেজি। এই হলো আমাদের প্রশ্ন। আমাদের কোশ্চেনটা আবার দেখি যে জুতা পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ওজন 50 কেজি, তার জুতার তলার ক্ষেত্রফল হচ্ছে 200 মিটার স্কয়ার। জুতার চাপ কত? তাহলে আমরা এখানে কিন্তু একদম ইজিলি দেখতে পারতেছি, এখানে ভর দেয়া। এখানে ভর দেয়া আর এখানে ক্ষেত্রফল দেওয়া। তো আমরা চাপের সূত্র কি জানি? চাপের সূত্র হচ্ছে পি ইকুয়াল এফ বাই এ। এফ ইকুয়াল আমরা আবার কি জানি? এম জি বাই এ। তাহলে ইজিলি এখানে জাস্ট বসায় দিবেন 50 এম এর জায়গায় ইন্টু 9.8 আমরা জানি অভিকর্ষ ত্বরণ, আর ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 200 মিটার স্কয়ার। কোনো কিছু আর চেঞ্জ করার সিনারি নেই, জাস্ট ক্যালকুলেটরে ক্লিক করবেন আর মানটা বের করে ফেলবেন। সরি, এখানে সেন্টিমিটার স্কয়ার হবে। সেন্টিমিটার স্কয়ার হলে আমাদেরকে এটার সাথে 10⁻⁻⁴ গুণ করে নিতে হবে নিচে। এবার যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে মান আসবে
2.45 ইন্টু 10⁴ প্যাসকেল। আমি আবার জিনিসটা বুঝাই দিই। এখানে হচ্ছে F ইকুয়াল এম দেওয়া আছে 50 কেজি, জি আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে এ যেটা আছে এ দেওয়া আছে হচ্ছে 200 সেন্টিমিটার স্কোয়ার, যেটাকে আমাদের মিটার স্কোয়ারে নিতে হবে। মিটার স্কোয়ারে নিতে হলে কি করব আমরা, 200 আছে 10 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার যেহেতু, তাই আমরা 100 স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। সেন্টিমিটার স্কোয়ার যেহেতু, তাহলে আমাদেরকে 100 স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। তো 100 স্কোয়ার আলটিমেটলি 10⁻⁻4 হয়, যেটা আমরা নিচে বসাই দিছি। তো সেই অনুযায়ী জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেট করবেন, মান এসে পড়বে 2.45 ইন্টু 10⁴ প্যাসকেল। এখন আমরা দেখব আমাদের সেকেন্ড টপিক, স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ। তো এইটা আমরা কিভাবে নির্ণয় করব, দেখো ফার্স্টে আমরা একটা বড় এখানে ট্যাঙ্কির মতো বানাই ফেললাম। যাই হোক, তো ধরলাম এই পর্যন্ত আছে পানি। এবার পানির ভিতরে আরেকটা সিলিন্ডার আকৃতির বস্তু আছে। বাস এখন সিলিন্ডার আকৃতির বস্তুটার ক্ষেত্রে এটার এই যে তলের ক্ষেত্রফল হবে এ এবং উচ্চতাটা হবে এইচ ধরলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভূমির তলের আমরা যেটা করবো এই যে এটা ধরলাম বি, বাচ্চা এটা ক্ষেত্রফল এ, এই বিন্দুটাতে আমরা চাপ নির্ণয় করব। টোটাল পানির যে চাপটা সেটা নিচের দিকে কীভাবে পড়তেছে সেটা আমরা নির্ণয় করব। তো এটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে আগে জানতে হবে যে ক্ষেত্রফলটা হচ্ছে এ, এটা হচ্ছে সিলিন্ডারের ভূমি বা তরলের ক্ষেত্রফল। এই সিলিন্ডারের এই ভূমিটাই হচ্ছে তরলের ক্ষেত্রফল, কারণ আমরা শুধু এইটুক অংশে চাপটা নির্ণয় করব। তারপরে আমরা দেখি তরলের যে ঘনত্ব, এটা আমাদের দরকার। তরলের ঘনত্ব আমরা জানি, তরলের ঘনত্ব হচ্ছে রো। তারপরে তরলের মুক্ততল থেকে বি পর্যন্ত, মুক্ততল বলতে আমরা বুঝাচ্ছি যে পুরো অংশ থেকে এইটুকের যে উচ্চতাটা, আমরা ধরি পানি আছে এইটুক, এই যে মুক্ততল, এই উপর থেকে এ পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ। তারপরে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। তো এবার আমরা যেটা করব, আমরা জানি চাপটা কি, চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তো এবার বলের জায়গাটায় এই যে এ ক্ষেত্রফল, এটার উপর যে পরিমাণ বলটা আসছে সেটাই আমরা এখানে দিব। তাহলে বলের এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল ইকুয়াল তরলের ওজন। পানির কিন্তু সব দিক থেকে একই পরিমাণে চাপ প্রয়োগ করে। তো এটার এইটুক অংশে আমরা যদি বলটা নির্ণয় করতে যাই, তাহলে এইটুক অংশে পানির যে ওজনটা সেটা সমান হবে বলটা, কারণ সে পরিমাণ চাপটাই বা সে পরিমাণ বলটাই এদিকে আসতেছে যে পরিমাণ ওজন। তাহলে হচ্ছে এই ক্ষেত্রফলে প্রযুক্ত বল ইকুয়াল তরলের ওজন। তাহলে এখন তরলের ওজনটা কি, তরলের ওজন হবে তরলের ভর গুণ জি। তরলের ভরটা কি, তরলের ভর হচ্ছে তরলের আয়তন, ভর এটাকে আমরা এম ধরতে পারি, এম জি। তো তরলের ভরটা কি, আয়তন ভি, ঘনত্ব রো, সাথে অভিকর্ষ ত্বরণ জি। এবার আমরা যেটা করতে পারি, এই যে আয়তনটা আবার কি, ভিটা তো আয়তন হচ্ছে ক্ষেত্রফল আর উচ্চতার গুণফল। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এ এইচ রো জি। তাহলে আমরা এখানে পেলাম প্রযুক্ত বল এফ ইকুয়াল তরলের উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল এ এইচ রো জি। এবার আমরা যেটা করব, এই এ এইচ রো জিটাকে এই পাশে লিখলাম আমি, পি এর উপর ওই যে বলটা যদি, আচ্ছা এখানটাতেই লিখি,
এখানে যদি এ এইচ রো জি বসাই, নিচে ক্ষেত্রফল জানি আমরা এ, এই এ আর এ কাটা, সাথে থাকলো শুধুমাত্র শুধু এইচ রো জি। তাহলে চাপ কত হলো? চাপ হলো এই যে এখানে লিখি পি ইকুয়াল এইচ রো জি। এটা হচ্ছে বল, এটা হচ্ছে চাপ। অর্থাৎ স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুর গভীরতা ও ঘনত্বের সমানুপাতিক। কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি সমানুপাতিক এইচ রো, আর জিটা তো কনস্ট্যান্ট, সবসময় 9.80 থাকে। আর তো এ থেকে আমরা বুঝলাম কি, চাপটা হচ্ছে গভীরতা এইচ আর ঘনত্ব রো, এটার সমানুপাতিক। তরলের গভীরতা বাড়লে চাপ বাড়বে এবং ঘনত্ব বাড়লেও চাপ বাড়বে। গভীরতা বাড়লে চাপ বাড়ে বিধায় এটা আর দরকার নেই। তো আমাদের একটুকুই জানতে হবে যে স্থির তরলে কোনো বিন্দুতে চাপ পি ইকুয়াল এইচ রো জি এবং প্রযুক্ত বল এ এইচ রো জি। আমাদেরকে এই অংশটুকু বুঝতে হবে। এই যে এইটুকু হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রফল যেখানে আমরা চাপটা নির্ণয় করলাম। তা আশা করি এই জিনিসটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো আমরা এখন একটা প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করলে আমাদের আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি, একটি পাত্রে কেরোসিন আছে। কেরোসিনের উপরিতল থেকে, লাইটের কারণে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। কেরোসিনের উপরিতল থেকে 75 মিটার গভীরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করো। কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে 800 কেজি পার মিটার কিউব। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? ফার্স্টে লাগবে হচ্ছে চাপ নির্ণয় করা। চাপ নির্ণয় করতে হবে। চাপের সূত্র আমরা জানি এইচ রো জি। আমাদের রো দেওয়া আছে, রো কত? 800 কেজি পার মিটার কিউব। আর হচ্ছে গিয়ে উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে 75 মিটার। তো আমরা যদি এটা বসাই দিই, 75 মিটার ইন্টু রো হচ্ছে 800 ইন্টু 9.8 হচ্ছে আমাদের জি। এবার যদি পুরোটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব 75 ইন্টু 9.8 ইন্টু 800। জাস্ট আমরা নর্মালি গুণ করে ফেললাম, তাহলে আমরা পেয়ে গেলাম 588000 প্যাসকেল। যখন আমাদের কাছে যদি বল চেত তাহলে আমরা ক্ষেত্রফল, তাহলে আমাদের সূত্রটা হইতো এ এইচ রো জি। তো আশা করি এবার এই কনসেপ্টটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। সূত্রগুলো ভালো মতো মাথায় রাখতে হবে। কোশ্চেন মোটামুটি ইজি থাকবে থিওরি ওয়াইজ, কি যেটা দেওয়া থাকবে না ওটা জাস্ট বের করতে হবে। এই আপনাদেরকে কোশ্চেনগুলো বুঝে অ্যাপ্লাই করতে হবে। ডিরেক্ট সূত্র মনে থাকলে ম্যাথ একদম ইজিলি করে ফেলতে পারবেন আপনারা। এবার আমরা চলে যাব আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, প্লবতা। তো প্লবতাটা কি? প্লবতাটা হচ্ছে একদম সহজ ভাষায় যদি বুঝতে চান, আপনি দেখবেন আপনাদের ওয়াশরুমে যে বালতিতে পানি থাকে না, তো ওই পানির মধ্যে আপনি আপনার মগটাকে উল্টা করে ভিতরে ঢোকানোর চেষ্টা করবেন। তো দেখবেন যে ভিতরে অর্ধেক যাওয়ার পর এটা একটু হালকা হালকা মনে হয়, বা মনে হবে যে ভিতর থেকে একটা চাপ আসতেছে, একটা বল আসতেছে। তো এই যে আমরা যে বল প্রয়োগ করব পানির মধ্যে, আর নিচ থেকে যে ঊর্ধ্বমুখী একটা বল আসে, সেটাই হচ্ছে প্লবতা। এই যে এটা হচ্ছে একটা বালতি। তো বালতির মধ্যে আমি একটা মগ নিলাম, মগ নিয়ে আমি দিচ্ছি চাপ উপর থেকে, কিন্তু নিচ থেকেও একটা ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয়। তো এই যে ঊর্ধ্বমুখী চাপ যেটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে প্লবতা। তো এবার আমরা প্লবতার এই কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করব। সেটা কি, এদিকে আমরা দেখি। একটা সিলিন্ডার আকৃতির নিলাম, এটার ভিতরে আরেকটা সিলিন্ডার আকৃতির বস্তু নিলাম, এটাকে ধরলাম পি কিউ, আর এটা হচ্ছে আর এস।
উপর থেকে বল প্রয়োগ করছি, আবার নিচের থেকে ঊর্ধ্বমুখী প্লবতা যাচ্ছে। এবার এটার এই যে পুরাটার এটুকটার ওজন হচ্ছে এইচ, ওকে। আর পানি আছে ধরলাম এ পর্যন্ত, পানি একদম নিচেরটা থেকে এই পানি পর্যন্ত অংশটা, এই অংশটা হচ্ছে H1। একদম নিচ থেকে কত ধরলাম? H1 বা H2 ধরলাম, এটা যেহেতু নিচে এটাকে H2 ধরি। আবার এই উপরের অংশের সাথে পানির অংশ অর্থাৎ এই যে H2, জিনিসটা বুঝতে পারছেন কি না? নিচের অংশটা থেকে পানি যতটুকু আছে সেই অংশ হচ্ছে H2, আবার উপরের অংশটার সাথে পানি যতটুকু অংশ আছে সেটা হচ্ছে H1। আর এই শুধু ভিতরের যে মগের মতো বা সিলিন্ডার আকৃতির যে বস্তুটা আছে এটার উচ্চতাটা হচ্ছে H। তো এবার আমাদের যেটা কাজ হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা ফার্স্টে আমরা প্লবতার সূত্রটা জেনে নিই, সেটা সংজ্ঞাটা জেনে নিই। আমরা পানিপূর্ণ একটা কলসিকে পানির মধ্যে সরানো যতটা সহজ, পানিতে না রেখে সরানো তত সহজ নয়। পানির মধ্যে ডুবন্ত অবস্থায় কলসিটি বেশ হালকা মনে হয়, কারণ কলসির উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে। তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেই ঊর্ধ্বমুখী লব্ধি বলকেই প্লবতা বলে। প্লবতার মান বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয়। মানে কি, আমি এই যে তরলের মধ্যে যে এটা পুরাটা তরল, এই তরলের মধ্যে আমি যে বস্তুটা রাখছি, এই বস্তুটার কারণে যতটুকু অংশ পানি সরে গেছে বা অপসারিত হয়েছে সেটাই হচ্ছে, যতটুকু অংশ অপসারিত হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই পদার্থের ওজনের সমান। এই পদার্থের যতটুকু ওজন সেইটুকখানি পানি সরে গেছে। তো এবার আমরা চলে যাবো মেইন কনসেপ্টে। সেটা কি, দেখেন এই যে এখানে H2 ধরছি, H1 ধরছি, আমরা কিন্তু ইজিলি এইচটা যদি এখান থেকে বের করতে চাই, H2 থেকে H1 বাদ দিলে আমরা H পাবো। তাহলে এইচটা কি? H2 মাইনাস H1। উচ্চতার ক্ষেত্রে এইচটা হচ্ছে H2 মাইনাস H1। আর এই সিলিন্ডারের উপরের দিকের বলটা কি হবে? উপরের দিকের বল, উপরে কার্যরত বল, এটাকে আমরা F1 ধরলাম। F1 হবে AH রো জি, রো আর জি সেম, এইচটা হবে H1, এটা হবে A1। আবার ঊর্ধ্বমুখী, এই নিচ থেকে যেটা যাচ্ছে, ঊর্ধ্বমুখী বলটা ধরলাম আমরা, এই যে নিচ থেকে যে বলটা এদিকে যাচ্ছে সেটা হচ্ছে F2, A2 H2 রো জি। তো এইটুকু আশা করি আমরা বুঝে গেছি। এবার যদি আমরা এখান থেকে প্লবতার মানটুকু বের করতে চাই, আমাদেরকে জাস্ট F2 থেকে F1টা বিয়োগ দিতে হবে। F2 মাইনাস F1 বিয়োগ দিলে আমরা কী পাচ্ছি? A1 H1 রো জি মাইনাস A2 H2 রো জি। আচ্ছা, A2 হবে না, কারণ এখানে ক্ষেত্রফলটা সেম, বস্তুটার ক্ষেত্রফল সেম, যার কারণে A2 আর হবে না, পুরোটা A থাকবে। শুধু আমাদের এই যে উচ্চতা Hটার মধ্যে পার্থক্য থাকবে। তো এবার আমরা কি করব, H বাদে বাকিগুলোকে কমন নিয়ে নিব। A রো জি কমন নিলাম এবং H1 মাইনাস H2 করলাম। তো এবার দেখেন এখানে পার্থক্য, H1 বা H2 বলেন বা H2 মাইনাস H1 বলেন, টোটাল পার্থক্যটাই H। তাহলে এটা কি হবে? A রো জি আর এই অংশটা হবে H। এবার আমরা কি করতে পারি, এই A আর Hটাকে একসাথে V লিখতে পারি, V রো জি, কারণ এটা তো আয়তন, বস্তুটার আয়তন। Hটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফল। পাশে লিখে দিই আমি V রো জি। ভিটা আসলো কীভাবে? V ইকুয়াল AH, এই সূত্রটা কিন্তু আমরা জানি। আর এই যে V রো জি যেটা লিখলাম, এটা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজন। মানে কি, যে বস্তুটা যতটুকুই অপসারণ করছে, পানি হোক বা সেটা বায়ু হোক, ওটা হচ্ছে এই ভি রো জি এর সমান। তো এ থেকে আমরা কি বুঝলাম, নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী বল বা প্লবতা
বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান। এই ঊর্ধ্বমুখী বলের জন্যই তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় বলে মনে হয়। তাহলে এখানে আমরা প্লবতার সূত্র আমরা কি পেলাম? প্লবতা হচ্ছে ভি রো জি। আর প্লবতাটা কি? যেটা হচ্ছে পানির নিচে ঊর্ধ্বমুখীভাবে কাজ করে। প্যাসকেলস ল। তো প্যাসকেল সাহেব যা বলেছিলেন, কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকেই সঞ্চালিত হয়। মানে আমরা যদি তরলকে যে কোনো একদিকে চাপ দিই, এই যে এটা হচ্ছে একটা পাটির মতো তরল আছে, আমরা যদি যে কোনো একদিকে চাপ দিই, তরলের ক্ষেত্রে পুরো অংশটাতেই সে একই পরিমাণ চাপ যাবে। প্যাসকেল চাপের এই সঞ্চালন সম্পর্কে নিম্নোক্ত সূত্র প্রদান করেন। সূত্রটা কি আমি বলি, আপনারা নোট করে নেবেন। আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। আপনারা যদি ঠিকমতো লিখতে না পারেন, আপনারা ভিডিওটা আবার রিভাইন্ড করে লিখে নেবেন। তো আমরা সূত্রটা তো বলে নিলাম, সূত্রটা কি। এবার আমরা সূত্রের কার্যকলাপে চলে যাব, ব্যবহারিক কাজটাতে চলে যাব। তো প্যাসকেলের সূত্রের ব্যবহারিক কাজ বা বল বৃদ্ধিকরণ নীতি। তো বল বৃদ্ধিকরণের ক্ষেত্রে আমরা যেটা করব, দুইটা পিস্টন নিলাম, এটা একটা অংশ, এটা একটা অংশ। তো এই যে মাঝখানে কিন্তু এরা কানেক্টেড। তো আমরা এইটা থেকে, এই ছোট অংশটা থেকে ধরলাম এইটুকু পানি আছে আর বড়টাতে এইটুকু অংশ পানি আছে। আমরা যদি ছোটটা থেকে যেই পরিমাণই বল দিই না কেন, সেটা এই বড় অংশে এসে বলটা বেড়ে যাবে। আমরা যদি এখানে 10 দেখা গেল 10x চাপ দিছি, 10x পি, 10x শক্তি বা 10x বল এখান থেকে প্রোভাইড করছি, আর সেটা এই দিক থেকে আসলে সেটা দ্বিগুণ হয়ে যাবে, 20x হয়ে যাবে। সেটা কেন? এটার থেকে এটার সাইজটা বড়, এটাতে যতখানি পানি আছে এদিকে তার থেকে বেশি পানি আছে। আর পানির ক্ষেত্রে বা তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, বলটা আমরা যখনই দেই, বলটা কিন্তু এক অংশে ক্রিয়া করে না, বরং সম্পূর্ণ অংশটাতেই বল চলে যায়, বলটা ছিটায় যায়, আবার সব দিক থেকে একই সাথে ক্রিয়া করে। যার কারণে এইখান থেকে আমরা যে বলটাই দিই না কেন, সেটা এই অংশে আসলে দ্বিগুণ হয়ে যাবে বা বেড়ে যাবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা আমাদের মেইন কনসেপ্টটাতে চলে যাই। সেটা কি? এই যে এটা হচ্ছে পিস্টন 1, 1 নাম্বার সিলিন্ডার ধরেন, এটা 2 নাম্বার সিলিন্ডার। 1 নাম্বার সিলিন্ডারের ক্ষেত্রফল আমরা কি ধরবো? A1, এবং এটার মধ্যে কি বল প্রোভাইড করব? F1। আর এই ক্ষেত্রে চাপটা হবে P, ধরলাম P। এইবার আমরা যেটা করব, আর এই সেকেন্ডটার ক্ষেত্রফল হবে A2, বল হবে F2, এবং চাপটা কিন্তু পি থাকবে। চাপটা কেন পি থাকবে? আমরা এখান থেকে যে চাপটাই দিছি সে চাপটাই এদিক থেকে আসছে, এখান থেকে গেছে, ফার্স্টটা থেকে গেছে, এদিক থেকে গিয়ে সেকেন্ডটাতে এভাবে আসছে, চাপটা একই। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমটার ক্ষেত্রে দেখব। প্রথম পিস্টনের ক্ষেত্রে চাপটা কি? P ইকুয়াল F1/A1, এই সূত্রটা আমরা একটু আগে পড়ে আসছি। P ইকুয়াল F1/A1 প্রথমটার ক্ষেত্র গেল। এবার সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে? সেকেন্ড পিস্টনের ক্ষেত্রে কাহিনীটা কি হবে দেখেন। P ইকুয়াল F2/A2, সেম। এই জায়গাটাতে আমরা একটু কাজ করব, সেটা কি? এটাকে আমরা P এর কাছে পাঠায় দিব, তাহলে থাকলো F2/P/A2। এই জায়গায় আমরা P কি পেলাম? P হচ্ছে F1/A1। তো এই P এর মানটাই আমরা এই জায়গাতে বসায় দিব। যদি বসায় দিই তাহলে কি হয়?
F1 বাই A1 ইন্টু A2 আর এখানে F2। তাহলে আমরা কী পেলাম? F2 ইকুয়াল F1 বাই A1 ইন্টু A2। এটাকে আবার আমরা একটু ইজি করে লিখতে পারি। সেটা কীভাবে? F2 আছে, এবার আমরা F1টাকে নিচে পাঠিয়ে দিলাম নিচে, এবং ডান পাশে কী থাকলো? A2 A1। তো এটা একটা আমরা সূত্র পেয়ে গেলাম। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে কিন্তু অনেক ম্যাথস থাকে। F2 বাই F1 ইকুয়াল A2 বাই A1। তো আশা করি প্যাসকেলের সূত্রটা নিয়ে বা প্যাসকেলের লটা নিয়ে বা বল বৃদ্ধিকরণ নীতিটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। যদি সমস্যা থেকে থাকে আপনারা প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আরেকটু ডিটেলস নিয়ে আরেকটু বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। এবার আমরা দেখব আমাদের আরেকটা ল, আর্কিমিডিসের ল, আর্কিমিডিসের সূত্র। এটা আসলে কাজের তেমন কোনো সূত্র না, এটা আপনাদের তেমন একটা পড়তেও হবে না, এটা থেকে ম্যাথসও আসবে না, তাই আমি জাস্ট থিওরিটা বলে দিচ্ছি, আপনারা খাতার মধ্যে লিখে নেবেন বা বোঝার চেষ্টা করবেন। তো আর্কিমিডিস সাহেব যেটা বলেছিলেন যে আমাদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে দেখতে পাই যে কোনো কঠিন বস্তুকে পানিতে ডুবালে হালকা মনে হয়। যে কোনো কঠিন বস্তুকে পানিতে ডুবালে কী মনে হয়? হালকা মনে হয়। এর কারণ ডুবন্ত বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল বা প্লবতা কাজ করে। ঠিক আছে, আর্কিমিডিস সাহেব কী বলছেন যে একটা পানির কিছু আছে, এখানে যদি আমি একটা কঠিন পদার্থ ঢুকাই, পানির মধ্যে যদি চুবাই, কঠিন পদার্থটাকে অনেক হালকা মনে হয়। এর কারণ হচ্ছে ডুবন্ত বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল বা প্লবতা কাজ করে। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে গ্রিক দার্শনিক আর্কিমিডিস আবিষ্কার করেন যে কোনো বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটা কিছু ওজন হারায় বলে মনে হয়, যেটা আমরা প্যাসকেলের সূত্রতে পড়লাম। প্যাসকেলের না, সরি, আমরা এর আগে প্লবতার সূত্রতে পড়ে আসলাম, প্লবতার কাহিনীতে আমরা পড়ে আসলাম। তো আর্কিমিডিসের সূত্রটা জাস্ট আপনারা একটু জেনে রাখবেন। আমি আবার বলছি, আমাদের প্রাত্যহিক জীবনে অভিজ্ঞতা থেকে দেখতে পাই যে কোনো কঠিন বস্তুকে পানিতে ডুবালে হালকা মনে হয়। এর কারণ ডুবন্ত বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল বা প্লবতা কাজ করে। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে গ্রিক দার্শনিক আর্কিমিডিস আবিষ্কার করেন যে কোনো বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানোর জন্য বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজন সমান। সে প্লবতার থিওরিটাই। তো আমি যেটা বললাম এটা আপনারা আর্কিমিডিসের সূত্রটা খাতার মধ্যে লিখে রাখবেন, নোট করে রাখবেন। থ্যাঙ্কস। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা টপিক। আর্কিমিডিসের টপিক শেষ, এবার যাব ঘনত্ব বা ডেনসিটি। কিসে যাচ্ছি আমরা? ঘনত্ব বা ডেনসিটি। ঘনত্বটা কি? ঘনত্বের আগে সূত্রটা বলবো, তারপরে আমি সংজ্ঞাটা বলবো। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি এটা হচ্ছে রো। রো ইকুয়াল কি সেটা বলছি। রো ইকুয়াল হচ্ছে m/v। এটা হচ্ছে সূত্র, মুখস্থ করে ফেলবেন। রো ইকুয়াল m/v। এখন এটা সংজ্ঞাটা কি হবে? এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিটা কি আমরা জানি আয়তন, এমটা আমরা জানি ভর। তো ঘনত্বের সংজ্ঞাটা হচ্ছে একক আয়তনে কি, আমি এখানে লিখে দিচ্ছি, একক আয়তনে বস্তুর যে পরিমাণ ভর থাকে তাকে কি বলে? তাকে ঘনত্ব বলে। অর্থাৎ বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। বস্তুর একক আয়তনের ঘরকে ঘনত্ব বলে, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঘনত্বের এককটা কি এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে উপরে আছে এম মানে ভর, ভরের একক কি? কেজি। নিচে হচ্ছে আয়তন, আয়তনের একক কি? কিউব। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? কেজি, কিউবটা আছে নিচে, পার মিটার কিউব। এটা হচ্ছে ঘনত্বের একক। এখন আমরা আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে বস্তুর ভাসন ও নিমজ্জন। মানে পানির মধ্যে একটা বস্তু ভাসবে নাকি আধা ভাসবে নাকি পুরোপুরি ডুবেই যাবে, সেটা কিসের উপর নির্ভর করতেছে সেটা বলি। প্রথমে আমরা দেখব W1। W1টা কি? বস্তুর ওজন। এরপরে W2টা কি? প্লবতা। প্লবতাটা কি আমরা জানি? ঊর্ধ্বমুখী বল, যেটা পানির ভিতরে কাজ করে বা বায়ুর মধ্যে কাজ করে। তো এই ক্ষেত্রে যদি W1 W2 থেকে বড় হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন
বা প্লবতার থেকে যদি বেশি হয় তাহলে বস্তুটা পানিতে ডুবে যাবে। তাহলে আমরা 1 নম্বরে কী লিখতে পারি, এই W1 যদি W2 এর থেকে বেশি হয় বস্তুটা কি হবে, বস্তু পানিতে ডুবে যাবে। 2 নম্বরে আমরা কি লিখতে পারি, আর এটা কী ঘটনা হতে পারে, দুটো যদি সমান হয়, বস্তুর ওজনের 1, পানির প্লবতা বা অপসারিত যে ওজনটা, বস্তু কর্তৃক অপসারিত ওজনও যদি সমান হয় তাহলে কি হবে, তাহলে এটা বা বস্তুর ওজন যদি সমান হয় বস্তু কর্তৃক, তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। কি হবে, সম্পূর্ণ নিমজ্জিত, কারণ পানিতে ছাড়লে তো ভাসবেই, এটা মাস্ট। এক্ষেত্রে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ নিমজ্জনটা কি আমরা জানি, এই যে এটা হচ্ছে পানি আর এখানে আছে বস্তু, একদম ভিতরে ঢুকে গেছে। 3 নম্বর অংশে আমরা দেখব, যদি W1 ছোট এবং W2 বড় হয়, W1 হচ্ছে বস্তুর ভর, W2 হচ্ছে প্লবতা বা বস্তু কর্তৃক অপসারিত তরলের ভর। তো এবার এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আংশিক নিমজ্জিত, আংশিকটা কি, বস্তুটা থাকবে এই যে এভাবে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। যেহেতু পানিতে ছাড়লে ভাসবে, তাহলে 3টা সিন হবে আমাদের। W1 যদি W2 থেকে বড় হয় বস্তুর পুরোপুরি ডুবে যাবে, বস্তুটি নিরেট হলে এক্ষেত্রে ঘনত্ব আচ্ছা যাই হোক, W1 হচ্ছে এক্ষেত্রে বস্তুর ওজন আর নিমজ্জিত বস্তুর কর্তৃক অপসারিত তরলের প্লবতা হচ্ছে W2। W1 যদি W2 থেকে বেশি হয় তাহলে বস্তুটা কি হবে, ডুবে যাবে। কারণ কি, প্লবতার থেকে বস্তুটার ওজনটা ভারী, তাহলে সেটা ডুবে যাবে। আর যদি দুজনের ওজনই সমান হয় তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যদি প্লবতার ওজন বেশি হয়, বস্তুর ওজন কম হয়, তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো আশা করি এই বস্তুর ভাসন ও নিমজ্জন নিয়ে আপনাদের কোনো কনফিউশন নাই। জিনিসটা নোট করে ফেলবেন, ভালো মতো 2-1 বার পড়বেন, সব ক্লিয়ার হয়ে যাবে।